হয়ে গেলেন। চায়ের কাপ জায়গায় রেখে শুভ্র রুমে গেলেন। শুভ্র লাইট বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আফরোজা যেতেই শুভ্র ওপাশ ফিরে গেল। আফরোজা হাসলেন। ছেলের মাথার পাশে বসে আলতো করে চুলে হাত রাখলে শুভ্র রাগ দেখিয়ে শোনায়, আম্মু আমি ঘুমাবো, তুমিও যাও। আফরোজা ছেলের চুলটা টেনে দিয়ে বললেন, ঘুমা, আমি চুল টেনে দিই। সারাদিন রোগীদের সাথে থেকে থেকে চুল থেকেও হসপিটালের গন্ধ আসছে। শুভ্র তেড়া কণ্ঠে বলে। তুমি মিথ্যে বলবে না আম্মু, আমি রোজ শ্যাম্পু করি। আফরোজা হার মানলেন। তারপর চুল টেনে দিতে দিতে বললেন, শুভ্র চল না বিয়েতে যাই আমরা। না। শুভ্রর স্পষ্ট জবাব। আফরোজা বললেন, তোর নানা এত দূর অব্দি নিজে এসে দাওয়াত দিয়ে গেলেন, যাবি না? ওটাকে দাওয়াত দেয়া বলে না, বাড়ি বই যেচে অপমান করতে আসা বলে। নিজের বাবাকে নিয়ে এমন কথা শুনে আফরোজা ছেলের পিঠে থাপ্পড় বসান। চুপ, নানা নানুকে নিয়ে কি এমন কথা বলে না। শুভ্র হার মানল। আম্মু তার একদম অন্ধ। বাবা মায়ের করা হাজারটা অপমান তার চোখে পড়ে না। নিজের কোন আমলে করা একটা কাজ তাও যা কোনো অপরাধ বলে মনে করে না শুভ্র। সেটার অপরাধ বোধ থেকেই সারা জীবন অন্যের খোটা অপমান গিলে গেলেন। শুভ্র নীরব থেকে আফরোজা কিছু ভেবে হেসে বলল, বিয়েতে আমরা তুলিকেও সাথে নিয়ে যাব, ঠিক আছে? শুভ্র এবার এপাশ ফিরল। এক হাত মাথার নিচে বালিশে রেখে বাঁকা চোখে বলল, আমার দুর্বল জায়গায় হাত দিয়ে লাভ নেই আম্মু। যে বাড়িতে তোমার নিজেরই মূল্য নেই সেই বাড়িতে আমার বইয়ের মূল্য থাকবে সেটার আশাও করি না আমি। আফরোজা বাদ সাধলেন, বললেন, তোর এমন করবে না ওরা। ও বাড়ির সবার সঙ্গে আমার কথা হয়, শুধু আব্বা রেগে আছেন, আর কেউ রেগে নেই আমাদের উপর। শুভ্র তবুও শুনল না। আফরোজা এবার থামলেন। কিছুক্ষণ নীরব থেকে তারপর একসময় কেমন মরা কণ্ঠে বললেন, আমি আমার নিজের বাড়ি একটাবার যেতে চাই শুভ্র। সেই যে বিয়ে করে এসেছি আর যাইনি কখনো, কেউ বলেইনি যাওয়ার জন্য। আজকেও বলেছে, স্বয়ং আব্বা বলেছে আমাদের যাওয়া উচিত, নাহলে তার আশাটাকে অপমান করা হবে। আমি একবার আব্বাকে ছোট করেছি, আর একবার করার সাহস আমার নেই। শুভ্র মায়ের কথা শুনে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল চোখে মায়ের দিকে চাইল। পরপর নিজের সকল মতামত একপাশে তুলে রেখে আফরোজার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাল যাচ্ছি আমরা, পরশু বিয়ে খেয়েই চলে আসব। আমার মেডিকেল আছে, এত ছুটি দিবে না। আর তোমার বৌমাকে বলে রেখো। বলে চোখ বন্ধ করল শুভ্র। আফরোজা হাসলেন। আলতো করে ছেলের চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। একটা সময় শুভ্র মায়ের কোলে মাথা রেখেই ঘুমিয়ে গেল। আফরোজা শুভ্রর মাথা বালিশে রাখলেন। ঘরের লাইট নিভিয়ে হেসে বললেন, কে বলবে এই ছেলে এত বড় ডাক্তার, এখনো মায়ের কোলে ঘুমাই? হেসে হেসেই শুভ্রর রুম থেকে বেরিয়ে গেলেন আফরোজা। সকাল সকাল দুবার কলিং বেল বাজলো। হয়তো দুধ দিতে এসেছে। আফরোজা ঘুমের ভান করে বিছানায় শুয়ে আছেন এখনো। শুভ্র ঘুমে অন্ধ, তবুও চোখ ডলতে ডলতে এলোমেলো চুলে উঠে দরজা খুলে দিল। দরজার ওপাশে একটা ছোটখাটো লাগেজ নিয়ে তুলি হাস্য মুখে দাঁড়িয়ে আছে। শুভ্রকে দেখে দুষ্টুমি হেসে তুলি বলল, গুড মর্নিং স্যার। আজ ক্লাসে যাননি আপনি, তাই ছাত্রীর ক্লাস করতে আপনার ঘরেই চলে এসেছে। শুভ্র তুলিকে দেখে ঘুমু ঘুমু চোখে হেসে ফেলল। দরজা থেকে সরে দাঁড়ালে তুলি লাগেজ টেনে ঘরে ঢুকে কোনো কথাবার্তা ছাড়া সোজা শুভ্র রুমে লাগেজ নিয়ে ঢুকে গেল। শুভ্র দরজা লাগিয়ে তুলির পিছু পিছু রুমে ঢুকলো। তুলি লাগেজ সুন্দর করে একপাশে রেখে বিছানায় গিয়ে বসলো। শুভ্র দেওয়ালের একপাশে হেলান দিয়ে দাঁড়িয়ে তুলির দিকে চাইলো। তুলি শুভ্রর ঘরের চারপাশটা চোখ ঘুরিয়ে দেখে আবারও শুভ্রর দিকে চাইলো। ভ্রু নাচিয়ে বলল, কি দেখেন এত এত অবাক হয়ে আছেন কেন? আমি কি আসতে পারি না? আফটার অল এটা তো আমারই ঘর। শুভ্র হাসলো। মাথা দ্রুত দুদিকে নেড়ে বলল, অবশ্যই অবশ্যই, তা কি খাতিরদারি গ্রহণ করবেন অধমকে জানান। তুলি আপনাকে চুলটা তো একটা হাওয়ায় গরম উড়িয়ে চা দিয়ে হলে বলল। ভালো হয়, বাকিটা পরে ভেবে দেখছি। শুভ্র কম না, টিপ্পিনি কেটে বলল, গরম গরম চায়ের সাথে কটা গরম গরম চুমু, হাউস দ্যাট? খাতিরদারির কোনো কমতি রাখবো কেন? চায়ের সঙ্গে একদম খাসা চুমু বোনাস হিসেবেও দেয়া হবে। কাম। কথাটা বলে তুলির দিকে হাত বাড়িয়ে দুষ্টু হেসে এগুলো শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে তাকালো।
পরপর বসা থেকে উঠে 2 কদম পিছিয়ে বলল, এত গরম গরম জিনিস খেলে আমার বদ হজম হবে, আপাতত চাই এনাফ, ওটাই নিয়ে আসুন। শুভ্র তবুও এগিয়ে এলো, তার ঠোঁটে প্রগাঢ় দুষ্টু হাসি। তুলির কাছাকাছি এলে তুলি শুভ্রর বুকে হাত রেখে ঠেলে দিতে চাইল, অথচ তুলি অমন শক্ত দেহখানা এক চুলো সরাতে পারল না। শুভ্র তুলির কোমরে হাত রেখে চেপে ধরল নিজের সঙ্গে ওকে। তুলি এবারও হার মানল। শুভ্রর গলায় হাত গলিয়ে 2 হাতে গলা জড়িয়ে ধরল। শুভ্র কপালে ঠোঁট বসালো, তারপর সরে এসে তুলিকে আপাদমস্তক দেখে নিয়ে ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, বাব্বাহ, নীল জামাতে তো অস্থির লাগছে। বিছানায় গিয়ে জামাটার লেন্থ মেপে দেই চলো। 47। তুলি বলল। শুভ্র ভ্রু বাঁকালো, না বুঝে জিজ্ঞেস করলো, কি 56? ওই যে বললেন লেন্থ মাপ নেবেন, আর লেন্থ আমার 47। শুভ্র বোকা হয়ে গেল। পরপর তুলির কৌতুক হাসি দেখে নিজেও বুঝে গেল কাহিনীটা কি ঘটেছে। হেসে ফেলল শুভ্র। তুলির কপালে 2 আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, এত দুষ্টুমি জানে রে এই মেয়ে। তুলি হেসে ফেলল। শুভ্র তুলিকে ছেড়ে দিল। টি শার্টটা টেনে টুনে ঠিক করে তুলির দিকে চেয়ে বলল, চা খাবে না? আমিও খাবো, আসো একসঙ্গে বানাই। তুলি শুভ্রর পিছু পিছু হেলে দুলে রান্নাঘরে গেল। শুভ্র চুলোয় 2 কাপ চা বসালো, সঙ্গে আরেক চুলোয় বসালো পরোটা বাজার থেকে রেডিমেড কিনে আনা, সেটাই হালকা তেল দিয়ে ভাজলো। তারপর পরোটা একপাশে প্লেটে রেখে ফটাফট আলু কেটে ভাজি বসালো। আলু ভাজি হচ্ছে, এদিকে শুভ্র 2 কাপ চা তৈরি করে তুলির দিকে 1 কাপ এগিয়ে দিল। তুলি এতক্ষণ হাঁ করে শুভ্রর রান্না দেখছিল। শুভ্র 1 কাপ এগিয়ে দিতেই তুলির চোখ পিটপিট করে বিস্ময় নিয়ে পড়ল। আপনি রান্না জানেন? শুভ্র চায়ের কাপে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, আম্মু একা রান্না করে অলটাই। আম্মু অসুস্থ হলে খাওয়া বন্ধ আমাদের, তাই শিখে নিয়েছি। এখন ফ্রি হলে আমি রান্না করি, আম্মুকে রেস্ট দেই একটু। তুলি শুভ্রর এই মা ভক্ত দিকটা প্রচন্ড ভালো লাগে। শুভ্র একজন আদর্শ স্যার, আদর্শ স্বামী এবং নিঃসন্দেহে একজন আদর্শ সন্তান। শুভ্র তার মাকে অসম্ভব ভালোবাসে। শুভ্রর এক হাতে যেন নিজের আত্মা নিয়ে ঘুরে বেড়ায়। মায়ের কিছু হলে সে আত্মা দেহ থেকে ছুটবে। তুলি মনে মনে একটু ভয়ও পায়। ভবিষ্যতে তুলি আর শুভ্রের মায়ের সঙ্গে কোনো ঝুট ঝামেলা হলে শুভ্র কাকে সাপোর্ট করবে? যদি আফরোজা কোনোদিন শুভ্রকে তুলিকে ছেড়ে দিতে বলেন, শুভ্র ছেড়ে দিবে? হয়তো দিবে। তুলি নিজের উল্টোপাল্টা চিন্তায় নিজেই বিরক্ত হলো। এমনটা কেনই বা হবে? তুলি কখনোই শুভ্র বা আফরোজার মনে কষ্ট দিবে না। কিন্তু যদি কোনো অঘটন না চাইতেও ঘটে, তুলি থমকে গেল। তুলি থামে, তারপর চায়ের কাপটা এক পাশে রেখে শুভ্রর কাছে আসে। শুভ্র তখন চা খেতে খেতে আলু ভাজি নাড়ছে। তুলি গিয়ে শুভ্রর বাহু চেপে ধরে বলে, সে এদিকে ঘুরুন। তুলির গলা কিছুটা ঠিক লাগছে না। শুভ্র হাতের কাজ ছেড়ে তুলির দিকে ফিরল। তুলি শুভ্রর বুকে ডান হাত রাখলো। শুভ্র তুলির সেই হাতের দিকে একবার চেয়ে আবার তুলির দিকে তাকালো। ভ্রু বাঁকালো শুভ্র। তুলি থামলো, গলা ভিজিয়ে হঠাৎ করেই জিজ্ঞেস করলো, আপনার আম্মু মানে আন্টি আমায় ঠিক কতটা পছন্দ করেন, সত্যি করে বলুন আমায়। শুভ্র এ ধরনের প্রশ্ন শুনে প্রথমে কিছুটা অবাক হয়েছে, পরপর তুলির আগ্রহ দেখে বলল। তুলি শোনে, থমকে যায় কিছুক্ষণের জন্য, পরপর আরো একটা প্রশ্ন করে, আপনি আপনি আমায় কতটা পছন্দ করেন? তুলির গলা প্রশ্নটা করার সময় একটু কাঁপতো যেন। শুভ্র হয়তো আন্দাজ করতে পারলো তুলির ভয়টা ঠিক কোথায়। শুভ্র থামলো, তার ডান হাতটা তুলির গালে রাখলো। গরম হাতটা গাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তুলি কেঁপে উঠল। শুভ্র উত্তর দিল, আম্মু যেভাবে এতটা বছর ধরে আব্বুকে মনে রেখে দিয়েছে, যৌবনকালে স্বামী হারানোর পরও লোকের কথায় বিয়ের পিড়িতে বসেনি, আমিও তোমাকে ঠিক ততটাই ভালোবাসি তুলি। ভালোবাসা বোঝার পর তুমি আমার প্রথম এবং তুমি শেষ, শুনেছ? তুলি শোনে, গলাটা কাঁপলো বোধ হয় খানিক। তুলি আবেগে নিজেকে সামলাতে না পেরে জড়িয়ে ধরলো শুভ্রকে। শুভ্র জড়িয়ে ধরলো। শুভ্র বুঝতে পারছে উত্তরটা তুলির মনোভূত হয়েছে। শুভ্র হাঁপ ছাড়লো।
তুলি সন্দেহ করেছিল মায়ের জন্য কোনোদিন শুভ্র তুলিকে ছেড়ে দিবে কিনা। অথচ শুভ্র জানে তার আম্মু যে সবসময় ছেলের সুন্দর এক সংসারের স্বপ্ন দেখেন, তার পক্ষে কোনোদিন তুলিকে ছেড়ে দেওয়ার কথা মাথায় আসবে না। তুলি অবুঝ, এবারই আসুক, কটা দিন গেলেই নিজেই বুঝে নিবে। হঠাৎ নাকে কিছু পোড়ার গন্ধ এলে শুভ্র তুলিকে ছেড়ে দিল। দ্রুত গিয়ে আলু ভাজি চুলো থেকে নামিয়ে নিল। পোড়া গন্ধে পুরো রান্নাঘর ছড়িয়ে গেছে। তুলি ঠোঁট উল্টে বলল। জ্বলে গেছে নাকি? শুভ্র আলু ভাজি নেড়ে চেড়ে দিল, তারপর কাতর কণ্ঠে বলল। এইভাবে রান্নাঘরে তোমার এত প্রেম পেলে তো বিপদ তুলি। ঘরের সবার তাহলে জলা খাবার খেতে হবে। ও গড! দুপুরের তীব্র রোদ গায়ে পড়ছে। সূর্যের তীব্রতা আজ অনেকটাই বেশি। শুভ্ররা তৈরি হয়ে নিচে নেমেছে। শুভ্র গাড়ি পার্কিং থেকে বের করে সামনে আনলো। আফরোজা পেছনে উঠে বসলেন তুলির সামনে, আর শুভ্র ড্রাইভ করছে। গাড়ি চলছে। শুভ্র গাড়িতে সফট মিউজিক ছেড়ে দিয়েছে। তুলি জানালার দিকে চেয়ে আছে। আফরোজা আজ সাথে আছেন দেখে তুলি মাথায় ওড়না তুলে রেখেছে, কিন্তু বাতাসের ঝাপটায় ওড়না বারবার পড়ে যাচ্ছে। দেখা গেল তুলি এক প্রকার হিমশিম খাচ্ছে ওড়না সামলানো নিয়ে। আফরোজা পেছন থেকে তুলির ওড়নার সঙ্গে যুদ্ধ করা দেখছেন, তাই তিনি আগ বাড়িয়ে বললেন। এই তুলি, ওড়না পরে রেখেছিস কেন এত গরমে? গাড়িতে আমি আর শুভ্র ছাড়া আর কে আছে? মাথায় কাপড় দেওয়া লাগবে না? শুভ্র এবার তুলির দিকে চাইল, বলল। খুলে ফেলো প্রবলেম হলে। তুলি যেন হাঁপ ছাড়লো, মাথা থেকে কাপড় সরিয়ে গলায় জড়ালো। আফরোজা চোখ বন্ধ করে শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন বোধ হয়। তুলি জানালার দিকে চেয়ে আছে। শুভ্র এই ফাঁকে আফরোজার দিকে একবার তাকিয়ে সতর্ক হয়ে নিল। পরপর বাঁ হাতটা দিয়ে আলগোছে তুলির নরম ডান হাতখানা চেপে ধরলো। সঙ্গে সঙ্গে তুলি সতর্ক হয়ে শুভ্রর দিকে চেয়ে পেছনে একবার আফরোজাকে দেখলো, না, ঘুমাচ্ছেন। তুলি শুভ্রর দিকে চাইল। শুভ্র এক হাতে গাড়ি ড্রাইভ করছে। তুলি ফিসফিস করে বলল। এত প্রেম গাড়িতে না দেখালে চলে না? শুভ্র আস্তে কণ্ঠে বলল। বেডরুমেই তো দেখাতে চেয়েছিলাম, সুযোগই দিলে না। শেষের কথাটা কাতর কণ্ঠে বলল শুভ্র। তুলি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল। এমন করে বলছেন যেন কতদিনের উপোস আপনি। 2 সপ্তাহ 14 ঘন্টার উপোস আমি তুলি। তুলি বুঝলো না শুভ্রর কথা। কি শুনলো শুভ্র? তুলি প্রশ্ন করল। 2 সপ্তাহ 14 ঘন্টা মানে? শুভ্র এবার দুষ্টু হাসে। তুলির দিকে চেয়ে চোখ টিপে বলে। সাজেকে সেই রাতের কথা ভুলে গেছো? বৃষ্টি ভেজা রাত, ভেজা শাড়িতে তুমি, আমাদের গরম হানিমুনের বিছানা। ওয়াও, আমি আর ভাবতে পারছি না এমন রাত বারবার আসুক। তুলি শুভ্রর এমন বেলাজ কথা শুনে কেসে উঠল। থতমত খেয়ে বলল। অসভ্য পুরুষ, মুখে লাগাম দিন। লাগাম? কার জন্য দিব? তোমার জন্য? বউ না তুমি আমার? শুভ্র একের পর এক বেলাজ কথা বলছে, আর তুলি বারবার খিঁচিয়ে উঠছে। শুভ্র যেন আজ থামছেই না। সিসিমপুরের ন্যায় চলছেই তার বেলাজ কথাবার্তা। তুলি তাই শুভ্রকে থামাতে এক পর্যায়ে তেতে উঠে বলল। আপনি যদি এখন দয়া করে চুপ থাকেন তাহলে আজ রাতে যেটা চাইছেন সেটা পাবেন। তাও চুপ থাকেন, আমার কান জ্বলছে। উফ আল্লাহ! জন্মের পর শুভ্র নানা বাড়ি এই প্রথম এলো। মায়ের দুঃখের শুরুটা তার নানা বাড়ি ছিল, বিধায় কোনোদিন এখানে আসার ইচ্ছাও জাগেনি। তবে আজ আফরোজার জোরাজুরিতে আসতে হলো। শুভ্র চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়ালো। আফরোজার কাঁধে হাত রেখে এগিয়ে গেল সামনে। তুলি পেছনে পেছনে আসছে। শুভ্রদের নানা বাড়ি খুব বিশাল, 20 ডেসিবেল জায়গার উপর করা চৌধুরী ভবন। তুলি বাড়িটা বড্ড বিস্ময় নিয়ে দেখছে। বাড়ির ভেতরে মস্ত বড় দুটো পুকুর। একটা পুকুরে কয়েকটা বাচ্চা গোসল করছে, আরেকটা পুকুরে জাল ফেলা বাগানো আছে। তুলি এইসব দেখছিল। অনেক বছর পর আফরোজা বাপের বাড়ি এসে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার চোখ দুটো ছলছল করছে। আফরোজাদের বাড়ির ভেতরে ঢুকতে দেখে চৌধুরী ভবনে হইচই লেগে গেল। দৌড়ে কটা মেয়ে ফুফু বলে আফরোজার পাশে ঘিরে ধরলো। পেছনে পেছনে এলো ভাইয়ের বউরা। সবাই আফরোজাকে বড্ড আদর করছেন। হালচাল জিজ্ঞেস করলেন। আফরোজার কথা একই বলার আছে? সে তো মাতোয়ারা, বাড়ির সবার আচরণ দেখে
এক পর্যায়ে সবার নজর গেল শুভ্রর উপর। শুভ্র তাদের দেখে সালাম করলো। আফরোজার বড় ভাইয়ের বউ ফাহিমা এগিয়ে গেলেন, শুভ্রর মুখটা আদর করে দেখলেন, তারপর হেসে আফরোজাকে বললেন, আমাদের শুভ্র তো বড় হয়ে গেছে। তাপা, ছেলে বিয়ে দিবা না? বউ কবে আনবা ঘরে? আফরোজা কিছু বলতে যাবেন তার আগেই শুভ্র হালকা হেসে তুলিকে কাছে আসতে ইশারা করলো। তুলি ধীর পায়ে শুভ্রর পাশে এসে দাঁড়ালো। শুভ্র পরিচয় করিয়ে দিল। মামি, আমার স্ত্রী প্রত্যাশা হোসেন তুলি। শুভ্রর কথাটা বলার সাথে সাথেই সম্পূর্ণ ঘর নীরব হয়ে গেল। ফাহিমা অবাক চোখে তুলিকে দেখছেন। সবার চোখ তুলির ওপর পড়তেই আপাত মস্তক কুঁকড়ে গেল তুলি। এভাবে তাকে দেখছে কেন সবাই? ফাহিমা কিছুক্ষণ পর হাসার ভান করে তুলির মুখটা ধরে বললেন, খুব সুন্দরী, শুভ্রর সঙ্গে মানিয়েছে। পাশ থেকে ছোট ভাইয়ের বউ উর্মিলা বলে বসলেন, তবে আমাদের তানিকেও আরো বেশি। আহ চুপ, ওদের ভেতরে নিয়ে এসো। ফাহিমা কথা শেষ করতে দিলেন না উর্মিলাকে। উর্মিলা মুখটা কাচুমাচু করে আফরোজাদের নিয়ে ভেতরে গেলেন। তুলির একদমই তাদের কথাটা ভালো লাগলো না। তানিকে কি হয় শুভ্রর? তুলি বাকি কিছু ভাবতে পারে না। তার আগেই তুলিকে বাচ্চা কাচ্চারা ঘিরে ধরলো। সবাই আফরোজাদের নিয়ে একটা ঘরে এলো। ঘরে বিছানায় শুয়ে আছেন এক বৃদ্ধ মহিলা। মহিলাটি আফরোজার মা খোদেজা বেগম। তিনি এখন বিছানায় থাকেন। প্রস্রাব পায়খানা সবই বিছানায় করেন। তার জন্য কাজের লোকও রাখা হয়েছে। তিনি দেখভাল করেন আফরোজার মায়ের। আফরোজা মায়ের পাশে এসে বসলো। শুভ্র দাঁড়ালো খোদেজার মাথার পাশে। শুভ্র একবার স্যালাইন দেখলো, স্যালাইন চলছে তার। শুভ্র পাশে থাকা ফাহিমাকে জিজ্ঞেস করলো, স্যালাইন কি সব সময় দেওয়া লাগে? হ্যাঁ, উনি মুখে খেতে পারেন না সব সময়, তাই বেশিরভাগ সময়ে স্যালাইন দিয়ে খাওয়ানো হয়। ফাহিমা উত্তর দিল। আফরোজা খোদেজার মুখটা ছুঁয়ে ছুঁয়ে দেখলো। জ্ঞান নেই খোদেজার, কাউকে এখনো চিনেন না, বুঝেনও না কিছু। আফরোজা তবুও বলল, আম্মা আম্মা, আমি আফরোজা আসছি গো, শুনতে পাচ্ছ তুমি আমাকে? ও আম্মা। খোদেজা শোনেন কিন্তু জবাব দিতে পারেন না। আফরোজা তবুও কথা বলতে থাকেন। শুভ্রকে দেখিয়ে বলেন, আম্মা, ও শুভ্র, তোর নাতি, আমার ছেলে। শুভ্র, এদিকে আই। শুভ্র এগিয়ে গেল। আফরোজা শুভ্রর গা ছুঁয়ে ছুঁয়ে দেখছেন খোদেজাকে। তারপর তুলিকে ডাকলেন, মা, ও তুলি, শুভ্রের বউ, দেখো তোমার বউ পছন্দ হয়েছে কিনা। ও আম্মা, শোনো তুমি আমারে। খোদেজা চোখ পিটপিট করলেন, মুখ দিয়ে গঙ্গানির মতো বের হলো শুধু। আফরোজা দীর্ঘশ্বাস ফেললেন। মা বাবা বৃদ্ধ কেন হয়? এদেরকে কখনো কোনো শক্তি দিয়ে চিরযৌবন করা যায় না? চৌধুরী বাড়িতে দুপুরে বিশাল আয়োজন, খাবার দাবারের আয়োজন করা হলো। সিদ্দিক সাহেব মাত্রই বাজার থেকে ফিরলেন। তিনি ফিরতেই আফরোজা এগিয়ে গেলেন তার দিকে। সিদ্দিক সাহেব আফরোজাকে দেখে হাত উঁচু করলেন, গম্ভীর গলায় বললেন, এসেছো তবে? এই বাড়িতে সবার সঙ্গে তোমার মেশার অনুমতি আছে, শুধুমাত্র আমার আশেপাশে আসার কোনো অনুমতি নেই। এই, ওদের খাবার সাজাও। কথাটা বলে চলে গেলেন সিদ্দিক সাহেব। ভাগ্যের শুভ্র আশেপাশে নেই, না হলে কেলেঙ্কারি ঘটে যেত। আফরোজা হাঁপ ছাড়লেন। রাতটুকু আসল। শুভ্র জানা মতে সবকিছু এখন অব্দি ভালোই চলছে, তবে আসার পর থেকে নানার সঙ্গে দেখা হয়নি একবারও শুভ্র। শুভ্র বোঝে দেখা না পাওয়ার পেছনে কারণ কি, তাই সেও আগ বাড়ায় না। রাতের খাবার শেষ হলে শুভ্র বেসিনে হাত ধুতে যায়। তুলিও যায় তখন। বেসিনে শুভ্র হাত ধুচ্ছে, তুলি পাশে ঝুটা হাত নিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্র হাত ধুয়ে তোয়ালেতে মুছলো। রুমে যাওয়ার আগে তুলির কানে ফিস করে বলে গেল, রুমে আসো, অপেক্ষা করছি। শুভ্র তুলির গা ঘেঁষে রুমে চলে গেল। তুলি হা হয়ে শুভ্রকে দেখলো। এই শুভ্রর সঙ্গে বিয়ের শুরুর সময়ের শুভ্রর কোনো মিল নেই। অবাস্তব লাগছে শুভ্রকে তুলির কাছে। শুভ্র কখন থেকে এতটা নির্লজ্জ হলো? কোন কুক্ষণে যে রাতের কথাটা তুলি বলে তুলেছে। নিজের উপরই রাগ লাগছে তুলির। রাতের খাবার শেষ হওয়ার পরও তুলি ভয়ে আর রুমে গেল না। বাচ্চাদের সঙ্গে গল্প মন দিল। গল্পের মধ্যেও বারবার শুভ্রর রুমের দিকে তাকাচ্ছে। শুভ্র এই ডাকলো বলে, ডাকলে যাবে কিভাবে তুলি? দৌড়ে? ছি, তুলির বুকটা কাঁপছে। দুরু দুরু বুকে
কিভাবে মুখোমুখি হবে অমন নির্লজ্জ এক শুভ্রর। মনে হচ্ছে এই প্রথম দুজনের কাছাকাছি আসা, প্রথম স্পর্শ, প্রথম লজ্জা। তুলি বাচ্চাদের সঙ্গে লুডো খেলছিল, হঠাৎই একটা মেয়ে এলো, তুলির পাশে বসে শুরুতেই জিজ্ঞেস করে বসলো, এই, তুমি শুভ্র ভাইয়ের ছাত্রী ছিলে না? তুলি আচমকাই এমন প্রশ্নে কিছুটা বিব্রত হলো। পাশ থেকে একটা বাচ্চা বিরক্ত হয়ে বলল, তানি আপু, বিরক্ত করো না তো খেলার মধ্যে, যাও যাও। তানি চোখ গরম করে হিয়ার দিকে তাকালো, বলল, বড়দের সঙ্গে এভাবে যাও যাও করে কথা বলে হিয়া? বলবো তোমার আম্মুকে? হিয়া খামোখা বকা খাচ্ছে দেখে তুলিই বলল, হিয়া, আমরা পরে খেলবো। যাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। হিয়া শুনলো না, বাকি বাচ্চারাও তেমনই শুনলো না। হিয়া নাছুর বান্দার মতোই বলল। কাকি, এই চালটা শেষ করি প্লিজ। তুলি হাসলো, বলল, ঠিক আছে, এই চালটাই শুধু। তারপর তুলি আবার খেলায় মন দিল। তানিয়ে পাশ থেকে এসব দেখলো, তারপর আবারও প্রশ্ন করলো। কবে থেকে প্রেম তোমাদের? হ্যাঁ, তুলি অবাক হলো, লুডো খেলা পজ করে তানির দিকে চেয়ে প্রশ্ন করলো। প্রেম? কিসের প্রেম? শুভ্র ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে প্রেম করে নয়। তানি যেন তাচ্ছিল্য করে বলল। তুলি এবার বিরক্ত হলো, কড়া গলায় বলল, আমাকে শুভ্র স্যারের আম্মু মানে তোমাদের ফুপো পছন্দ করেছেন, প্রেম করে বিয়ে নয় আমাদের। হ্যাঁ সেটাই, আগে চয়েস ছিল, তাই ফুপুও হয়তো শুভ্র ভাইয়ের মুখের দিকে চেয়ে রাজি হয়েছেন। এখন লোক ঢাকতে অ্যারেঞ্জ ম্যারেজ বলে প্রচার করছো, রাইট? তানির মুখে তুলি এতগুলো কথা শুনে কান জ্বলে গেল মনে হলো। তুলির খেলা কোনো রকম শেষ করে উঠে দাঁড়ালো, তানির দিকে চেয়ে বলল, তোমার যা ইচ্ছে ভাবো, আমাদের বিয়ে প্রেম করেই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, কিভাবে হয়েছে ডাজন্ট ম্যাটার। কথাটা বলেই তুলি রুমে চলে গেল। তুলি রুমে ঢুকতেই দরজায় খিল তুলে দিল। শুভ্র বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। তুলি রুমে ঢুকতেই শুভ্র আফসোসের সুরে শোনালো, আর এলেই কেন? রাতটা শেষ করেই আসতে। তুলি কোনো কথা বলল না, সোজা শুভ্রর পাশে বসে সরাসরি প্রশ্ন করলো, আপনার সঙ্গে এবারে তানি মেয়েটার বিয়ে ঠিক ছিল? সত্যি করে বলুন। কে তানি? কার কথা বলছো তুমি? শুভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো। তুলি লম্বা করে শ্বাস ফেললো, রাগটুকু কন্ট্রোল করে তারপর বলল, আপনার মামার মেয়ে, আপনি চেনেন না? না, আমি তো আজকেই প্রথম এলাম নানা বাড়ি। ওদের সঙ্গে এর আগে আম্মুর যোগাযোগ থাকলেও আমার ছিল না, কেন বলো তো? তুলি বুঝতে পারলো শুভ্র যেখানে তানিকে চিনেই না, সেখানে অযথা এসব নিয়ে কথা বাড়ানোর দরকার নেই। নিজেদের সুন্দর মুহূর্তটা একটা বাইরের মেয়ে নিয়ে ঝগড়া করে কাটাতে চায় না তুলি। তুলি নিজেকে শান্ত করলো, বিছানা থেকে উঠতে উঠতে বলল, আমি ফ্রেশ হয়ে আসি, ঘুমোবো। শুভ্র ঘুমাবো শুনে দ্রুত তুলির শাড়ির আঁচল চেপে ধরে আবারও বিছানায় বসিয়ে দিয়ে বলল, ঘুমাবে মানে? আজ রাতে কোনো ঘুম নেই। তো রাতে কি হাডুডু খেলবেন? হ্যাঁ, হাডুডুই খেলবো। সকালে কি কথা হয়েছিল মনে নেই নাকি? আমি মনে করিয়ে নেব। তুলি বুঝলো শুভ্র কথার ধাঁচ কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে। তুলি নজর লুকিয়ে লুকিয়ে বলল, কোনো কথাটা তো হয়নি, আমি গাড়িতে ঘুমিয়েছিলাম। শুভ্র বাঁকা চোখে চাইলো, দুষ্টু হেসে বলল, আমি কখন বললাম গাড়িতে আমাদের কোনো ব্যাপারে কথা হয়েছে? অন্য কোথাও তো হতে পারতো। দ্যাট মিনস তোমার সব মনে আছে। জলদি জলদি আমার উইশ পূরণ করো, আর দেরি নয়। তুলি লজ্জায় বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে দাঁড়ালো, চুলে বেনি করতে করতে বলল, ঘুমান, এত রাতে কেউ আলাদিনের চেরাগ নিয়ে বসে নেই আপনার উইশ পূরণ করতে। শুভ্র উঠে আসলো, তুলির পেছনে দাঁড়িয়ে জড়িয়ে ধরলো তুলিকে পেছন থেকে, সফট কাঁধে নাক ঘষে বলল, তুমি আমার আলাদিনের চেরাগ, আজ এই অধমের 3টা উইশ পূরণ করো প্লিজ, আমার আলাদিনের চেরাগ। তুলির অমন স্পর্শে কেঁপে উঠল, কাঁধে শুভ্রর খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগছে খুব তুলির। তুলি চোখ বন্ধ করলো, মিনমিন করে বলল, কি উইশ? শুভ্র তুলির কাঁধে নাক ঘষল, গভীর ভাবে কাঁধে চুমু খেলো একটা, অনুভব করলো তুলির ফিনফিনে শরীরের কাঁপুনি। শুভ্র গভীর কণ্ঠে ফিস ফিস করে বলল, মুজরা ডান্স দেখাবে আমাকে? সঙ্গে সঙ্গে তুলি চমকে চোখ খুলে ফেললো, জোর করে শুভ্রকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নো ওয়ে, পারবো না, আমি ছি। শুভ্র এগিয়ে এসে বলল,
উফ তুলি, আমি ইয়োর হাজব্যান্ড, আমার সামনে কিসের ছি? তবুও ছি, আপনি আমাকে নিয়ে এসব অশ্লীল চিন্তা করেন? শুভ্র এগিয়ে এসে চেপে ধরল তুলিকে নিজের সঙ্গে, কানে ঠোঁট ছুঁয়ে বলল, বউ তুমি আমার, তোমাকে নিয়ে অশ্লীল চিন্তা হালাল আমার জন্য। তুলি পুনরায় ধাক্কা দিল শুভ্রকে, নিজের থেকে শুভ্রকে আলাদা করে বলল। আমি পারবো না, অন্য কিছু বলেন। শুভ্র তুলির এভাবে ধাক্কা দেওয়ার ভেতরে ভেতরে ব্যথিত হলো, সঙ্গে সঙ্গে অপমানিত হলো। সে বোধহয় তুলিকে জ্বালাচ্ছে ভীষণ। কথাটা তোলা হয়তো ঠিক হয় নাই, তাই শুভ্র এসব ভেবে আর জোর করলো না তুলিকে, মুখটা গম্ভীর করে বলল। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। কথাটা বলে শুভ্র লাইট নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। তুলি এখনো আয়নার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে। শুভ্র কি কষ্ট পেল? হয়তো পেয়েছে, না হলে শুভ্র এমন অদ্ভুত ব্যবহার করে ঘুমিয়ে পড়তো না। তুলি দোটানায় পড়ে গেল, কি করবে বুঝতে পারলো না। শুভ্র ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ কোথা থেকে মোমবাতি কতগুলো জ্বলে ওঠায় চোখ খুলল সে, শুনতে পেল গান বাজছে। रंग लगा दे रे मोहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे, रंग लगा दे रे मोहे रंग लगा दे रे, मैं तो तेरी जोगनिया तू जोग लगा दे रे। শুভ্র গানটা শুনেই অগোচরে হেসে উঠল, বিছানা থেকে উঠে বসলো, মুখে ইচ্ছে করেই রাগ ভাব ধরে রাখলো। তুলি ফিনফিনে একটা পাতলা শাড়ি পরে শুভ্রর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। শুভ্র হাত ছুল না, রাগ দেখিয়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অন্য পাশে গেল। তুলি গান গাইল। তুলি পেছন থেকে জড়িয়ে ধরলো শুভ্রকে, শুভ্রর বুকে দু হাত ঘুরিয়ে জাপটে ধরলো পেছন থেকে তাকে। শুভ্র ভাব নিয়ে তুলির হাতটা ছাড়িয়ে নিয়ে অন্য পাশে গেল। তুলি মুখ ভেঙে আবারও এগিয়ে গেল। তুলি আবেদনময়ী অঙ্গভঙ্গি করে শুভ্রর সামনে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরল, তারপর কোমর বাঁকিয়ে মাথাটা নিচের দিকে ঝুঁকায়। শুভ্র এক হাত তুলির কোমরে ধরে তুলিকে আবারও সোজা করে ফেলে। তুলি দু হাতে গলা জড়িয়ে ধরে শুভ্রর। গাইল তুলি। শুভ্র গলা থেকে তুলির হাত ছাড়িয়ে নিল, হেঁটে বিছানার পাশে এসে দাঁড়ালো সে। তুলি নিয়েছে শুভ্রর মাথা নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে দিল। শুভ্র হাত দিয়ে আঁচল তার মুখের সামনে থেকে সরিয়ে দিল। তুলি শুভ্রর দিকে চেয়ে রাগ দেখিয়ে আবারও দু হাত জাপটে ধরল শুভ্রকে। পিঠে চিমটিও কাটলো একটা। শুভ্র ব্যথায় কুকিয়ে উঠল। সঙ্গে সঙ্গে তুলির শুভ্রর ঠোঁটে আঙুল রাখলো, তারপর আঙুলটা শুভ্রর সারা মুখে ছুঁয়ে তুলি গাইল। ওর চোখ যেন শুধু কোনো এক চোখ নয়, আস্ত এক মায়ার সমুদ্র। ডুবে যায় শুভ্র। শুভ্র আর রাগ করার ভান করতে পারে না, দু হাতে কোমর পেঁচিয়ে ধরে তুলি। তুলিও বাকি গান শেষ করলো, একে অপরের চোখের দিকে চেয়ে। গান শেষ হলো, অথচ এখনো দুজন দুজনের চোখের দিকেই চেয়ে আছে। শুভ্র এগিয়ে এসে তুলির কপালে চুমু বসালো, নেশালো গলায় বলল, থ্যাংক ইউ আমার এই কাঠখুট্টা জীবনে আসার জন্য। তুলি শুভ্রর চুল এলোমেলো করে দিয়ে মুচকি হেসে বলল। রাগ কমেছে? হেসে ফেললো শুভ্র, উত্তর দিল না। কিছু কথা বলে নয়, করে বোঝাতে হয়। শুভ্র আলগোছে তুলির কোমরে হাত রেখে পাজা কোলে তুলে বিছানায় দিকে এগিয়ে গেল। নরম বিছানায় তুলির পিঠ ঠেকতেই তুলি ফিসফিস করে জিজ্ঞেস করলো, বাকি দুটো উইশ? শুভ্র তুলির ওপরে নিজের সমস্ত ভার ছেড়ে দিয়ে বলল। তুলি অন্য পাশে মুখ ঘুরিয়ে হাসলো। শুভ্র তুলির মুখটা নিজের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেলো। শাড়ির আঁচল ছড়ানোর আগে ফিসফিস করে বলল, কোথায়? তুলি চোখ লুকালো, অন্যদিকে চেয়ে লাজু গলায় বলল, আমি সাঁতার জানি না। তাহলে আসো শিখিয়ে দেই। কথাটি বলে শুভ্র তুলির শাড়ির আঁচল সরিয়ে ফেললো। তুলির গলায় ঠোঁট ছুঁয়ে দু হাতে তুলিকে আগলে ধরলো শুভ্রকে। মানুষটা যখন ছোঁয় তুলির এত কেন ভালো লাগে? অন্য কেউ সামান্য হাতটা ধরলেও তুলির গা ঘিন ঘিন করে, অথচ স্বামী শুভ্রর প্রতিটা স্পর্শ তুলিকে যেন স্বর্গ দেখায়। তুলি চোখ বন্ধ করা অবস্থায় ফিস ফিস করে শুভ্রকে বলল, ভালোবাসি। শুভ্র মাথা তুলে তুলির চোখে চোখ রেখে মৃদু হেসে জবাব দেয়, জানি তো।